আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। জনগণের আস্থা ফেরানোকে নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইইউ। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মান্নাসহ ৫৮ জন। সংস্কার চাইলে গণভোটের বিকল্প নেই বললেন উপদেষ্টা রিজওয়ানা। আয়নাঘর সংস্কৃতিতে ফিরতে না চাইলে হ্যাঁর পক্ষে ভোট দিতে বললেন আদিলুর। মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আইসিইউতে ভর্তি। আহত আরো ২ জন। ক্ষুব্ধ স্থানীয়দের সড়ক অবরোধ ভাঙচুর। আপন ৩ ভাইয়ের সরাসরি অংশগ্রহণে হয় মুসাব্বির হত্যাকাণ্ড, জানালেন ডিবি প্রধান। ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধী খুন বলে ধারণা। ইরানে বিক্ষোভের আপডেট মিলছে না সহজেই। ২০০০ আন্দোলনকারী ও শতাধিক সেনা পুলিশ মৃত্যুর খবর। যুক্তরাষ্ট্রকে হামলার হুঁশিয়ারি খামেনি প্রশাসনের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। জনগণের আস্থা ও বিশ্বাস ফেরানোই আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পাশাপাশি ভোটার উপস্থিতি সন্তোষজনক না হলেও প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন তারা। পর্যবেক্ষক মিশন প্রধান বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করা জরুরি। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দিয়ে ভোটের প্রতি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে জোর দিয়েছেন তারা। ২০০৮ সালের পর এই প্রথম পূর্ণ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ২৭ দেশের এই জোটের সাথে যুক্ত হয়েছে কানাডা, সুইজারল্যান্ড ও নরওয়ে। এই ইউ প্লাস টিমের ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক কাজও শুরু করেছেন এরই মধ্যে। উপদেষ্টা ছাড়াও নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক সেরেছেন তারা। কথা বলেছেন সদ্য দেশে ফেরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দের সাথেও। নতুন বছরের শুরুতেই বৈঠক করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথেও। রোববার ইউ প্লাস নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রথম সংবাদ সম্মেলন। জানানো হয়, ভোট পূর্ব ও পরবর্তী সহ ২০০ পর্যবেক্ষক থাকছে তাদের। বাংলাদেশের নির্বাচনী পথচলায় কোনো ব্যত্যয় হচ্ছে কিনা মূলত তা দেখতে চান তারা। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শেষে ৫৮ জনের আপিল মঞ্জুর হয়েছে। বাতিল হয়েছে ৭টি। তথ্যের অসঙ্গতির জন্য ৬টি মুলতবি রাখা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানি। রোববার বিকেল ৫টা পর্যন্ত শুনানি হয়েছে। ৭১ থেকে ১৪০ নম্বর আপিল পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করেন। মামলার তথ্য গোপন ও স্বাক্ষরের তারিখে গরমিল দেখিয়ে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ঢাকা ১৮ আসনে একই মনোনয়নপত্র বৈধতা পায়। বাতিলের কারণ হিসেবে মবের অভিযোগ করেন তিনি। একই অভিযোগ জাতীয় পার্টির মহাসচিবেরও। রাজনীতিক প্রতিযোগিতা আছে, ভোট যখন প্রতিযোগিতা তো বটেই, কে হারবে কে জিতবে, হারাজদারই তো লড়াই। কিন্তু সেই হারা মানে এই নয় যে আপনি কোমরের নিচে বাড়ি দিয়ে তাকে ফেলে দেবেন। আমি ব্যাংক থেকে কিছুই নাই, তাহলে কিছুই নিলাম না, আমি আমার নাগরিক অধিকার কেন আমি করতে পারবো না? গুম, নির্যাতন ও আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে হ্যাঁয়ের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা উত্তর সিটির নগর ভবনে নাগরিক পদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। এ সময় ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রথমবারের মতো নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও সংগঠনকে নাগরিক পদক ২০২৫ প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানের ডিএনসিসি নগর ভবনে নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হয় নাগরিক পদক। চ্যালেঞ্জের কথা তুলে ধরে নগর সংস্কারে নাগরিকদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা। আমাদের নগর হচ্ছে আমাদের ঠিকানা, আমাদের গোটা দেশটাই নগর হোক,
মানে গোটা আমাদের নগরটাকে যেন আমরা একেবারে গেও করে না ফেলি। স্কুল বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার যে একটা প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ স্টার্টআপ, তো শুধু দিজ আর দ্য ইনোভেশন। স্বল্প কাজের মধ্যে আমরা যতটুকু ইনক্লুশন করতে চেষ্টা করেছি, এটারই একটা প্রচেষ্টা হচ্ছে এই নাগরিক পদক দেওয়া, যার মাধ্যমে আমরা মনে করি এই শহরকে আমরা আরেকটু ফাংশনাল করতে পারবো। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি, যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছে। আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা। আধিপত্যবাদের কাছে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের জেরে আতঙ্ক উত্তেজনা বেড়েছে টেকনাফ সীমান্তে। সকালে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার পর উত্তাপ বাড়ে আরও। আহত হয় আরও দুজন। উপর থেকে গুলি এসে লাগে টেকনাফের ঘরবাড়িতে। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে চাচার সাথে দোকানে গিয়েছিল টেকনাফের হোয়াইটকংয়ে হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী হুজাইফা সুলতানা আফনান। ফেরার পথে হঠাৎ মাথায় গুলি লাগলে লুটিয়ে পড়ে শিশুটি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করায়। গুলি ভোজ্যের আর আজ যখন উন্তি উঠি আর বাবুলের ফুয়া বেন্তি লয়ে নিলি নেইলেরা আয়ের দূরত ফুয়া বাবু ফুয়া বলে দূরত হারিলে কি। টেকনাফের হোয়াইটকং সহ সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি অনেকটাই থমথমে। চাপা আতঙ্ক সবার মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বাড়ানো হলেও এ ঘটনায় কেউ কথা বলতে রাজি হননি। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় গুলিবর্ষণকারী একজন সহ 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা, মানিকগঞ্জ, নেত্রকোনা ও নরসিংদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আপন 3 ভাইয়ের সরাসরি অংশগ্রহণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধী এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা গোয়েন্দাদের। মোসাব্বিরকে গুলি করে পালানোর সময় অস্ত্রসহ যে 2 ব্যক্তি দেখা যায় তাদের একজন রহিম, অপরজন জিনাত। গোয়েন্দাদের দাবি মতে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন জিনাত, অপর 3 জন বিল্লাল, রিয়াজ ও আব্দুল কাদির। বিল্লাল, কাদির ও শুটার রহিম আপন 3 ভাই। এর মধ্যে রহিম এখনও পলাতক। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা। যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুঁশিয়ারি দিল ইরান। বিক্ষোভকারীদের পক্ষে যে কোনো আক্রমণ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ঝুঁকিতে ফেলবে বলে মন্তব্য খামেনি ঘনিষ্ঠ কর্মকর্তারা। এদিকে 2 সপ্তাহের চলমান বিক্ষোভে মোট 109 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মৃত্যুর কথা জানিয়েছে তেহরান। বিপরীতে 2000-এরও বেশি বিক্ষোভকারীর প্রাণহানির খবর মিলেছে। দেশজুড়ে নাশকতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট।